সেই টিনের ঘর, সেই শক্ত বিছানা, সেই ক্ষুদ্র কয়েক আসবাবপত্র সব জড় বস্তুর ন্যায় পড়ে আছে। নেই শুধু এখানে নীরবে বসবাস করা মেয়েটা। রাহাত যখন ইসমাকে এই ঘরে থাকতে বলেছিল, রাহাত তখন ভেবে দেখেনি এমন আনাড়ি জায়গায় ইসমা থাকবে কি করে। তবুও ইসমা কেমন করে এই ঘরে থেকেছে শুধুই ইসমাই জানে। মা, বোন আর সুমির প্ররোচনায় রাহাত কঠোর থেকে কঠোরতর হয়ে ইসমাকে টিন শেড বিল্ডিং থেকে বের করে এই টিনের ঘরে থাকতে বলেছিল। আবারও রাহাতের সেই বিষাক্ত যন্ত্রণা কলিজায় গ্রাস করছে। রাহাত হাত দিয়ে থাবা মারলো নিজের বুকে, বুক চাপড়ে ধরে রাখলো। রাহাত ভাঙাচোরা খাট থেকে নেমে মেঝেতে গেল। দৃষ্টি পড়ল মাটির মেঝেতে। এই মেঝেতে ইসমার মুখের লালা পড়েছে। মুখের লালা এমনি এমনি পড়েনি। রাহাতের লাথি খেয়ে ব্যথিত ইসমার মুখ দিয়ে লালা বের হয়েছিল। সেই ব্যথা গেলার লালা পড়েছে এই মেঝেতে। জায়গাটা ভিজে গিয়েছিল ইসমার মুখের ভেজা আঠালো লালায়। রাহাত ছটফটিয়ে উঠল। ক্রমে ক্রমে ছটফটানি বাড়ছে। সেই দিন ইসমার ব্যথা রাহাতের মনে কষ্ট অনুভব হয়নি, কিন্তু এখন রাহাতের দুর্ব্যবহার, মারধর সবকিছু মনে পড়ে আর কষ্ট বাড়ে। কি থেকে কি হয়ে গেল তার জীবন। রাহাতের ছেলে রাইহান মুখে আব্বা আম্মা বলির সাথে গালির বলিও আওড়ায়। গ্রামের বাচ্চারা ছোট থেকেই গালি দেয়। বড়রা না শুধরিয়ে দিলে ছোট থেকে গালিগালাজে পাকাপোক্ত হয়ে যায়। রাইহান মাটি নিয়ে খেলছে আর বকা দিচ্ছে। পিচ্চিটা জানে না এটা পচা কথা। অন্যের কাছ থেকে শুনেছে, নিজেও কুটকুট করে বলছে। সুমি পাশেই বসে কামরাঙা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। ছেলে যে খারাপ কথা শিখে গেছে এদিকে তার কোনো খবর নেই। রাহাত হতবাক নয়নে তাকিয়ে আছে ছেলের দিকে। এইটুকুন বয়সে বকা শিখে গেছে। রাহাতের আবারও মনে হয়ে গেল ইসমার কথা। ইসমা একদিন বলেছিল তাদের ঘরে বাচ্চা হলে ছোট বয়স থেকে সুন্দর ব্যবহার, আচার আচরণ এগুলো শেখাবে। পচা কথা মুখ দিয়ে বের হলে সাথে সাথে ঠিক করে দিবে। কোথায় ইসমা আর কোথায় সুমি? একজনের সাথে আরেকজনের কোথাও মিল নেই। খালি খাইয়া গেলি, পোলাডাই যে মুখ দিয়া বকা বাজ্য বাইর করতেছে, তোর কানে যায় না? বজ্র কণ্ঠে হুঙ্কার ছাড়লো রাহাত। সুমি কটমট করে বলো, খালি আমার পোলাই গালি দেয় না, সবার পোলা পাইনি বকাবাজ্য করে। ছোট বাচ্চা এমন কথা কইয়াই থাকে, বড় হইলে ঠিক হইব নে। রাহাত বেল গাছের নিচে পড়ে থাকা বলে দিল এক লাথি। জরিনা ঘর থেকে বের হয়ে ভাঙা বোলের দিকে অনিমেষ তাকিয়ে রইল। রাহাত মোড়া তুলে আছাড় মেরে ফেলে দিল। মাথায় ভয়ানক রাগ চেপে আছে। সুমি মুখ বাঁকিয়ে চলে গেছে। রাহাতকে সে না সম্মান করে না ভয় পায়। রাইহান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শুধু। জরিনার চোখ ভরে এলো নোনতা জলে। ইসমা যাওয়ার সাথে সাথে তাদের শান্তি, রহমত, বরকত সব বিদায় নিয়েছে। রাহাত বাড়ি থেকে বের হয়ে গেছে। হাত নিষ্ফিস করছে সুমিকে উরুম ধুরুম মারতে। সুমির ওপর একটা আঘাত পড়লে সুমি পুরো গ্রাম মাথায় তুলে রাহাতের নামে বিচার বসাবে। শুধু এই ভয়ে রাহাত খিস মেরে পড়ে আছে। সন্ধ্যার নাস্তা করে সবাই বসে বসে গল্প করছে। মালিয়া খানম ভিডিও কলে ছেলের সাথে কথা বলছে। তাহিয়া খাতুন গ্রামে গিয়েছে। তার সাথে তামান্নার বড় ছেলে ইকরামও গিয়েছে। উসামার বাবা মোশাররফ খন্দকার তাদেরকে নিয়ে গেছে। পাকোড়া হাতে নিয়ে তুলি মায়ের পাশে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বলছে। ওসামা খন্দকার বোনকে জিজ্ঞাসা করলো, টুসি কোথায়? টুসি আপুর বাসায় গিয়েছে। এলিশা, এনিফা ওরা আসেনি? না ভাইয়া, আজ আসেনি। আমি আর ভাবি বিকালে ওদের ফ্ল্যাটে গিয়েছিলাম, আমাদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে, তাই হয়তো আর আসেনি। ইসমা দুই আঙ্গুল ধরে কচ্ছপকে তুলে দাও ওপর করে দিল। কচ্ছপটা হাত পা মাথা ভেতরে ঢুকিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। মানজিয়া খানম আশ্চর্য হয়ে বলেন, ওই ইসমা, কচ্ছপটাকে ফেলে দিলি কেন? মালিয়া খানমও অবাক হয়ে পুত্রবধূর দিকে তাকিয়ে আছে। ইসমা নাক মুখ কুচকে বড্ড অনীহা নিয়ে বলল, ওর গায়ে শ্যাওলা পড়েছে, তাই আমি বেসিংয়ে নিয়ে ডলে ডলে পরিষ্কার করে দিতে চেয়েছি, কিন্তু ও কি করলো?
ও আমার হাতে আঁচড় দিয়েছে। ইয়া আল্লাহ, এটা আবার আঁচড় দেয় কিভাবে? মুখে হাত দিয়ে ভয়ার্ত হয়ে মালিয়া খানম উপরোক্ত কথাটা বললেন। তুলি ছোট কচ্ছপটাকে ড্রয়িং রুমের বেসিংয়ে শ্যাওলা পরিষ্কার করে সোফায় রেখে দিয়েছে। কচ্ছপ মিয়া এখনো হাত পা ভেতরে গুটিয়ে রেখেছে। মানজিয়া খানম কচ্ছপের শক্ত পিঠে হাত দিয়ে গুঁতো মেরে কতক্ষণ ঠেলাঠেলি করলেন, কিন্তু বেটা হাত পা ভেতরে ঢুকিয়েই আছে, আর বের করে না। আসমান দেখ, এটা হাত পা কেমন করে লুকিয়ে ফেলেছে। আসমান নামটা শুনেই তড়াক করে চোখ ঘুরিয়ে নিল ইসমা। শাশুড়ির হাতে মোবাইলের ব্ল্যাক ডায়মন্ডকে দেখা যাচ্ছে। ইসমা এতক্ষণ খেয়াল করেনি মেজর ওসামা খন্দকার আর্মি কাটিং ছোট ছোট চুলে হাতের তালু রেখে বলল, মানুষের স্পর্শ পেলে কচ্ছপ নিজেকে কিভাবে লুকিয়ে ফেলে। সারাদিন পানিতে থাকে, তাই কচ্ছপের গায়ে শ্যাওলা পড়ে যায়। কচ্ছপ জলে থাকে, আবার স্থলেও থাকে, তাই অ্যাকুরিয়ামে এই এক কাঠ দেওয়া হয়েছে যেন কাঠের ওপরে উঠে শুকনো জায়গায় বসে থাকতে পারে। কিন্তু যদি শুকনো জায়গায় না বসতে পারত, তবে ওর গায়ে আরো তাড়াতাড়ি শ্যাওলা জমে যেত। ভাইয়া, আমি আর টুসি সবসময় কচ্ছপের শ্যাওলা উঠিয়েছি। আমি ভেবে রেখেছি রাতেই পরিষ্কার করব, কিন্তু ভাবি এর আগে কচ্ছপ মিয়ার নখের আঁচড় খেয়ে বসে আছে। প্রতিবারই আমি আর টুসি এমন ছোট ছোট আঁচড় খাই। ভাবি প্রথম, তাই ভয় পেয়েছে। কচ্ছপ নিয়ে মা আর খালামণিকে আলোচনায় ব্যস্ত দেখে ব্ল্যাক ডায়মন্ড কাজের কাজ করে দিল। খাতুনকে ছোট খাটো ঝটকা খাওয়াতে চোখ টিপে দিয়ে একটুখানি ঠোঁট এলিয়ে হেসে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছে। ইসমা ঢোক গিলল, আশেপাশের দৃষ্টি বুলিয়ে দেখে কেউ তাদের দিকে নজর দেয়নি। ইসমা কোনো রকমে পা চালিয়ে নিজের রুমে চলে গেল। ব্ল্যাক ডায়মন্ডের মুখে অদ্ভুত তৃপ্তিদায়ক হাসি। তুলি কচ্ছপটাকে অ্যাকুরিয়ামে রাখতে গিয়ে দেখে ইসমা লজ্জা লজ্জা ভাব নিয়ে বসে আছে। ভাবি, কি হয়েছে? না, কিছু হয়নি। আপনাকে নার্ভাস দেখাচ্ছে। না, আমি ঠিক আছি। মনে মনে ইসমা বলছে, জামাইয়ের চোখ মারা দেখে নার্ভাস ফিল করছি, তা জামাইয়ের বোনকে বলি কিভাবে। ছেলের সাথে কথা বলতে বলতে মালিয়া খানম আবেগী হয়ে পড়েছে। কাঁদো কাঁদো গলায় বলেন, কতদিন দেখি না তোকে বাবা। আমার কালো মানিক কবে মায়ের কাছে আসবে? আসবো মা, ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবো, শুধু দোয়া করো। মেজর উসামার কথায় বেঘাত ঘটেছে পাশের রুমের গান বাজনার শব্দ শুনে। মায়ের সাথে সংক্ষিপ্ত করে কথা শেষ করে পাশের রুমে গিয়ে দরজায় নক করলো। শান্ত ভঙ্গিতে একজন সৈনিক দরজা খুলে স্যালুট করে সোজা হয়ে দাঁড়ালো। বাকি সবাইও স্যালুট করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি কি মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়েছি লেকচার দিতে? নো স্যার, একদম না। তবে এভাবে লাইন ধরে দাঁড়ানোর মানেটা কি? ক্যাপ্টেন রিয়াদ বলো। স্যার, তবে কি একে বেঁকে দাঁড়াবো? অবশ্যই। কিভাবে স্যার? এখানে নয়, বাহিরে। বাহিরে কেন স্যার? পানিশমেন্টের জন্য। স্যার, ভুল হয়ে গেছে, আর নাচানাচি করব না। রাস্তায় একটা অটো রিকশায় 90 দশকের গান বাজিয়ে চালিয়ে গেছে, ওটা শুনেই আমাদেরও কি জানি হয়েছে, গানের তালে তালে নাচা শুরু করেছি। সরি স্যার। মেজর একজনের কথাও না শুনে সবাইকে বাহিরে বের করলো, তারপর তাদেরকে পানিশমেন্ট দিয়েছে। দেওয়ালে 2 পা ঠেকিয়ে জমিনে 2 হাত ঠেকিয়েছে, মাথা নিচের দিকে, আরেকজনকে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। পানিশমেন্ট হলেও সবার হাসি পাচ্ছে, তবে করুণ অবস্থা। সে ডাল ধরে ঝুলছে। স্যার, এখান থেকে পড়ে গেলে খুব বাজেভাবে আহত হব। এখান থেকে পড়ে গেলে শুধু হাতে পায়ে একটু ব্যথা পাবে, আর কিছু না। এবারের মতো মাফ চাই স্যার। এই ডাল ছেড়ে মগ ডালে চড়তে বাধ্য করাবো। না না স্যার, এখানেই ভালো আছি। এই ক্যাপ্টেন মুখে দেখি হাসি বিরাজ করছে। মাথা উঠিয়ে ক্যাপ্টেন রিয়াদ বলল, সত্যি হাসি পাচ্ছে স্যার। লামিয়াকে কল করছি, তা দেখা দরকার। তার স্বামী গান গেয়ে নাচানাচি করে শাস্তি ভোগ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন কাজ মেজরের জীবনে করবে না। ওই মেয়ে আমাকে সারা জিন্দেগি খোঁটা দিবে। লামিয়াকে বলবো, তুমি তোমার স্ত্রীকে ছাড়া বিন্দাস আছো, এমনকি ক্যাম্পের ভেতরে নাচ গান করে আমোদ প্রমোদ করছো।
না স্যার, সম্পূর্ণ ভুল। আমি নাচানাচি পারি না, শুধু একটু হাত পা ঘুরিয়েছিলাম, এটুকু ছাড়া আর কিছুই না। সবাই দাঁড়িয়ে যাও। মেজর এতক্ষণ মজার ছলে ছিল, কিন্তু এখন অন্য রকম স্বরে সৈনিকদের সহপাঠীদের মতো করে বলছে, এখানে আমাদের পরিবারের কেউ নেই, আমরা সবাই একজন আরেকজনের পরিবারের অংশ হয়ে উঠেছি। আমি একটু দুষ্টুমি করছিলাম তোমাদের সাথে, আমাকে বড় ভাই ভাবতে পারো। মানে, মনে খানিকটা আনন্দ না থাকলে মন টিকবে কি করে? আমরা নিজেরা নিজেদের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করে নিব। মেজরের স্নেহ মাখা কথা শ্রবণ করে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল। বিশাল আকাশের নিচে ধূসর রঙের মেঘ অবলীলায় পড়ে আছে। গুমোট আবহাওয়া, বাতাসে নীরবতা বহমান। বাইরের গাছের পাতাগুলো মৃদু নড়াচড়া করছে। একটা দমকা হাওয়া ছুঁয়ে দিল ইসমাকে। ইসমা আনমনা হয়ে বারান্দার দরজা লাগিয়ে ভেতরে আসলো। হাতে মোবাইলের দিকে দৃষ্টি তার। মেজর ফোন করেছিল, কথা হয়েছে 20 মিনিটের মতো। তারপর ব্যস্ত হয়ে মেজর কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আর ফিরতি কল করেনি। ইসমার ভীষণ চিন্তা হচ্ছে, শুধু শুধু খন্দকার পরিবার চিন্তায় থাকে, সব সময় দোয়া করে যেন কোনো খারাপ সংবাদ না আসে। ইসমা 1 ঘন্টা অপেক্ষা করলো, না, আর কোনো কল আসেনি। আসরের আজান দিচ্ছে। ইসমা আজানের জবাব দিতে দিতে কান্না করে দিয়েছে। যাওয়ার আগে মেজর বোকা খাতুনকে আজানের জবাব কিভাবে দিতে হয় তা শিখিয়েছে, এবং আজানের শেষে যে দোয়াটা পড়তে হয় তাও শিখিয়েছে। ইসমা 2 চোখের পানি মুছে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে শেষ করে কচ্ছপকে খাবার দিবে, এমন সময় বাড়িতে হইচই শুরু হয়েছে। ক্যাপ্টেন রিয়াদের স্ত্রী লামিয়া তুলির কাছে ফোন করে বলেছে মেজর ওসামার গায়ে নাকি গুলি লেগেছে। আচমকা এহেন খবর শুনে ইসমা কি প্রতিক্রিয়া দিবে তা তৎক্ষণাৎ মস্তিষ্কে ধারণ করল না। কম্পিত বুকে ড্রয়িং রুমে ছুটতে গিয়ে হাতের অগ্রগতিতে অ্যাকুরিয়াম ফ্লোরে পড়ে গেছে। কাচের অ্যাকুরিয়াম ঝনঝন শব্দে মুখরিত হলো রুমের চারপাশ। ইসমার পায়ের ওপরে ছোট ছোট 3-4টা কাচের টুকরো পড়ে গেছে। রক্তাক্ত পা নিয়ে ইসমা ছুটল, যেই হৃদয়ে মেজরের জন্য ভালোবাসা সঞ্চার করেছে, সেই হৃদয় এখন ভয়ার্ত দামামা বেজে চলেছে। তুলি টুসি তামান্নাকে ধরে জোরে জোরে কাঁদছে। তামান্না হেঁচকি তুলে কেঁদে একে অপর পর কল করছে ব্ল্যাক ডায়মন্ডকে, কিন্তু কোনো রেসপন্স নেই। ইসমার মা এখনো গ্রামে। তামান্নার স্বামী আরিফ সেনা নিবাসে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ। মালিয়া খানম বড় বড় শ্বাস ফেলে হাঁসফাঁস করছে, তার বিরতিহীন বলে যাচ্ছে, আমার কালো মানিক, আমার কালো মানিক, মায়ের কাছে ফিরে আয়। মানজিয়া খানম কেঁদে কেঁদে ছোট বোন মাজেদাকে বলছে, মাজেদা রে, আমাদের আসমানের নাকি গুলি লেগেছে। ওপাশ থেকে মাজেদা হাউমাউ করে কেঁদে আশেপাশের সবাইকে জানিয়ে দিয়েছে এই খবর। রাহাতের কানেও গেছে। রাহাত যেন একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। মনে মনে ছক কষেছে, মেজর শহীদ হলে রাহাত ইসমার হাতে পায়ে ধরে আবারও ফিরিয়ে আনবে। বহুদিন পর রাহাতের মনের আকাশে চাঁদনি আলো উকি দিয়েছে। মোশাররফ খন্দকার, মোবারক খন্দকার, তারা 2 ভাই বাড়িতে নেই। খন্দকার বাড়িতে যখন মহিলাদের শোকের মাতম বইছে, তখন লামিয়া আরেকবার ফোন করে জানালো মেজর ঠিক আছে। কিন্তু এইটুকু বার্তায় কারো স্বস্তি মিলল না। অঘটন ঘটে গেছে স্যার। কি হয়েছে? লামিয়া আপনার বাড়িতে উল্টাপাল্টা খবর পৌঁছে দিয়েছে। ক্যাপ্টেন বাচ্চা কি করলো এটা? আমার বাড়িতে হয়তো কান্নাকাটির রোল পড়ে গেছে। আমার দোষ নেই স্যার, লামিয়ার বাচ্চাই এমন করছে। লামিয়ার বাচ্চা আসবে কোথা থেকে? তবে ক্যাপ্টেনের বাচ্চা আসবে কোথা থেকে স্যার? আমি তোমাকে শুট করব, মাথা মোটা ক্যাপ্টেন কোথাকার। শুট করে দিলে আমার ঘরে আরেকটা মাথা মোটা বাচ্চা আসবে কোথা থেকে স্যার? এমনিই তো ক্যাপ্টেনের বাচ্চা লামিয়ার বাচ্চা মিলে 2জন হয়ে গেছে, ওদেরকে আনতে হবে না দুনিয়াতে? দূর হয়ে যা আমার সামনে থেকে রিয়াদের বাচ্চা। ভাই, এমন 3টা বাচ্চা হয়েছে, আর ক্যাপ্টেনের বাচ্চা, লামিয়ার বাচ্চা, রিয়াদের বাচ্চা। ওই, তুই যাবি নাকি মগ ডালে ঝুলিয়ে রাখবো? ক্যাপ্টেন রিয়াদ
ভ্যাবলা মার্কা হাসি দিয়ে চলে গেছে। মেজর উদ্ভ্রান্তের মতো মোবাইল খুঁজে বাড়িতে যোগাযোগ করলো। তুলি, টুসি, তামান্নার চোখ মুখ লাল হয়ে গেছে। মালিহা, মানজিয়া দুই বোন আহাজারি শুরু করেছে। কালো মানিকের হাস্য উজ্জ্বল মুখ দেখে মালিহা খানমের জান ফিরে এসেছে। ইসমা অবলার মতো দরজায় দাঁড়িয়ে আছে। মানজিয়া খানম ইসমার পায়ের দিকে তাকিয়ে জোরে জোরে ডেকে উঠলেন, এই ইসমা, তোর পায়ে কি হয়েছে? তুলি আর টুসি দুজন ভাঙা অ্যাকুরিয়ামের কাজ পরিষ্কার করেছে, আর তামান্না ইসমার পায়ে ব্লিডিং বন্ধ করে সাদা গজ দিয়ে পেঁচিয়ে দিয়েছে। কচ্ছপটা কোথায় যেন গুম মেরে আছে। মালিহা খানম কথা বলতে বলতে ইসমার কাছে দাঁড়ালো। সবাই এখন ইসমার কাছে। তামান্না ইসমার পায়ে ব্যান্ডেজ করে মেজরকে শুনিয়ে বলল, ব্ল্যাক ডায়মন্ড, আজ যা ভয় পেয়েছি বলার মতো না ভাই। টুসি ফোন করে এই খবর দেওয়া মাত্র ছুটে এসেছি এই বাড়িতে। তোর দুলা ভাই পেছন থেকে কতবার ডেকে জিজ্ঞেস করেছে কি হয়েছে কি হয়েছে। আমি কিছুই বলতে পারিনি। আমি ঠিক আছি আপু, তোমরা? আর ইসমা কানে ফোনটা চেপে খাটের চাদর আঁকড়ে ধরে এক নাগাড়ে ফুঁপিয়ে যাচ্ছে। শুধু কাঁদবে, কথা বলবে না? করুণ সুরে জানতে চাইল ইসমার মেজর স্বামী। কান্নার তোপে ইসমা কথাই বলতে পারছে না। এই পাশেও নীরব, ওই পাশেও নীরব। কিছু মুহূর্ত পার হয়ে যাওয়ার পর ইসমা ছোট গলায় বলল, অনেক ভয় পেয়েছিলাম। আমার কি জানি হয়েছিল তখন। বুকে আর্তনাদ, ভয়, বিরহ সব সংমিশ্রণে একটা ভয়ানক অবস্থায় পড়েছিলাম। হঠাৎ আপনার সেই কথা মনে হয়ে গেছে। আমার নিথর গুলিবিদ্ধ শরীর অসম্পূর্ণ কথাটা বলে আবারও ঝরঝর করে কেঁদে চলেছে। ডোন্ট ক্রাই মাই স্ট্রং লেডি, ডো নট প্যানিক। পুলিশ ফোর্সের সাথে ক্রিমিনালদের দাঙ্গা বেঁধে যায়, সে কারণেই আমাদের যেতে হয়েছে। টিয়ার শেল ছুড়ে দিয়েছিল কে জানি, সম্ভবত সন্ত্রাসীদের কেউ হবে। ব্যাস এতটুকুতেই, আর কিছু না। আর এই দেখো, আমি একদমই সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি তো দেখছি না, তবে ভিডিও কল দেই? না থাক, দরকার নেই। লামিয়া কি আজে বাজে খবর দিয়েছে, আর তাতে আমার বাড়ির মা বোন গৃহিণীর নাজেহাল অবস্থা। লামিয়া ক্যাপ্টেনের কাছ থেকে শর্ট কথা শুনেই মন গড়া রচনা বানিয়েছে। আপনি কবে আসবেন? এই তো একবারও জানতে চাইলে না আমি কবে আসব। আমি জানি আপনার সুযোগ মোতাবেকই আপনি চলে আসবেন। বলুন না কবে আসবেন? খুব শীঘ্রই আসবো ইনশাআল্লাহ। একদম নিকট থেকে তোমার হাসি দেখব, তোমার ঘুমন্ত চেহারা দেখব। জানালা খুলে দিব জ্যোৎস্না রাতের অর্ধ চাঁদের আলো তোমার অবয়বে, তোমার চুলে পড়বে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা। লেখিকা আমাতুর রব তাসনিম। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটির পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।